তো আজকে হচ্ছে 12ই জানুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 12তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 12তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের সাজেশনের যে 14 নম্বর প্রশ্নটা, সেটা 14 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করেন যে খালাস এবং অব্যাহতির মধ্যে পার্থক্য কি, কি কি কারণে একজন আসামির বিরুদ্ধে চার্জ গঠন না করে আসামিকে অব্যাহতি দেওয়া যায়, আর কোনো আসামি যদি দাবি করে যে ঘটনার সময় ও তারিখে হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং সে যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকার কোনো দলিল চার্জ গঠনের বিষয়ে শুনানির সময় দাখিল করে, তবে ওই দলিলের ভিত্তিতে ওই আসামিকে অব্যাহতি দেওয়া যাবে কিনা, যাবে কি, আর একজন আসামিকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত কোন কোন বিষয় বিবেচনা করেন, একই কথা। তো এই ক নাম্বার প্রশ্নের উত্তর আমরা একটু পরে পড়ব। আগে যেটা আমরা আলোচনা করব সেটা হলো 14 খ। দেখেন, ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন। এই একটা প্রশ্নের উত্তর যদি আমরা ভালোভাবে পড়ি, তাহলে আমরা অন্যান্য সকল প্রশ্নের উত্তর এই একটা প্রশ্নের মধ্যে নিহিত রয়েছে। অর্থাৎ একটা ভালোভাবে বুঝলে এই সংক্রান্ত যাবতীয়, ওই যে খালাস অব্যাহতি বলেন, চার্জ গঠনের সময় কি কি দলিল দাখিল করার দরকার, এসব বলেন, সবগুলো ইনশাল্লাহ এর মধ্যেই উত্তর লুকায়িত রয়েছে। তো আমরা প্রথমে উত্তরে চলে যাই। আহ, যে উত্তর যেটা, সেটা হলো যে আমরা আগে খ নাম্বারে আসব, সেটা হলো যে 14 খ। 14 খ, আপনারা উত্তরপত্রে চলে আসেন। দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত ও দায়রা আদালতের বিচার পদ্ধতি, ট্রায়াল প্রসিডিওর অফ ম্যাজিস্ট্রেট অ্যান্ড সেশনস কোর্ট। তো একটা মামলার বিচার আসলে কাকে বলে, এটা আমাদের আগে একটু বোঝা দরকার। যে আমাদের ফৌজদারি কার্যবিধির 4 ধারায় যে সংজ্ঞাগুলো প্রদান করা হয়েছে, সেখানে তদন্ত, অনুসন্ধান এবং বিচারের সংজ্ঞা প্রদান করা হয়েছে। তো সেখানে তদন্ত বলা হয়েছে, তদন্ত করে হচ্ছে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে অন্য কোনো ব্যক্তি। তাহলে এখানে মনে রাখতে হবে যে তদন্ত করে হচ্ছে আপনার পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে বা আদালতের অনুমতিক্রমে অন্য কোনো ব্যক্তি। তো তাহলে বোঝা যাচ্ছে যে তদন্ত কখনো স্বয়ং আদালত বা ম্যাজিস্ট্রেট কখনো তদন্ত করতে পারে না। তদন্ত সর্বদাই করে হচ্ছে আপনার পুলিশ অথবা আদালত, যদি অনুমতি দেয় তাহলে অন্য কোনো ব্যক্তি। অনুসন্ধান কাকে বলে? অনুসন্ধানের যে সংজ্ঞা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির 4 ধারায়, সেখানে বলা হয়েছে যে বিচারের আগ পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত ম্যাজিস্ট্রেট বা আদালত যা যা করে সবকিছুই অনুসন্ধানের অন্তর্গত বা অন্তর্ভুক্ত। তাহলে বিচারের আগ পর্যন্ত এটা আমরা বুঝবো কিভাবে যে বিচার কখন শুরু হয়? বিচার শুরু হয় হলো একটা ফৌজদারি মামলায় যখন চার্জ গঠন হয়। চার্জ গঠন হওয়ার পরেই একটা মামলার বিচার শুরু হয়। চার্জ গঠনের সময় বলা হয় যে আপনার বিরুদ্ধে এত 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 ধারায় দোষী চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। তো যখন আসামি দাবি করে যে আমি নির্দোষ বা দোষী যাই বলুক না কেন, তখন আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করে এবং তার বিরুদ্ধে বিচার শুরু হয়। বিচার শুরু হয় মানে হলো যে মামলা দায়ের করলো সেই মামলার যে দায়ের করেছে রাষ্ট্রপক্ষ বা অভিযোগকারী পক্ষ, সে সাক্ষীদের হাজির করবে এবং ম্যাজিস্ট্রেট আদালত হোক বা দায়রা আদালত হোক, সেই সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করবে, আর অপর পক্ষ আসামি পক্ষ ওই সাক্ষীদের করবে হচ্ছে জেরা। তো এটারই বলে হলো বিচার। রায়ের আগ পর্যন্ত একটা ফৌজদারি মামলায় চার্জ গঠন থেকে শুরু করে রায়ের আগ পর্যন্ত যা যা করে সেটাকেই আপনাকে বলা হয় বিচার। তো তাহলে ফৌজদারি মামলার চার্জ গঠনের পরে শুরু হয় বিচার, আর চার্জ গঠনের আগে আদালত বা ম্যাজিস্ট্রেট যেটা করে সেটাকে বলে ইনকোয়ারি বা অনুসন্ধান, সেটাকে কিন্তু বিচার বলে না। তো একটা মামলা বিচার ম্যাজিস্ট্রেট আদালতেও হতে পারে, একটা মামলার বিচার দায়রা আদালতেও হতে পারে। তো এখন আমরা কিভাবে বুঝবো যে কোন মামলার বিচার ম্যাজিস্ট্রেট আদালতে হবে আর কোন মামলার বিচার দায়রা আদালতে? এটা বিচারকরা নিজেরাই নির্ধারণ করে না, এটা অলরেডি নির্ধারিত করা হয়েছে আমাদের ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 8ম কলামে।
দ্বিতীয় তফসিলের কত কলাম বলেন? অষ্টম কলাম, যেখানে বলা হয়েছে যে দণ্ডবিধির অধীন কোন মামলার বিচার কে করবে? ম্যাজিস্ট্রেট করবে? ম্যাজিস্ট্রেট করলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, নাকি দায়রা আদালত করবে? এটা কোথায় উল্লেখ আছে? দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম। অর্থাৎ ধরেন আমরা যদি একেবারে শুরু থেকে আলোচনা করি, যে একটা ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়। থানায় করা যায় এফআইআর এর মাধ্যমে, অথবা আপনার যেটা জিডি এর মাধ্যমে, নাকি? যদি আমলযোগ্য হয় তাহলে এফআইআর, আমল অযোগ্য হইলে জিডি। আর ম্যাজিস্ট্রেট আদালতে করা যায়। তো থানায় করুন আর ম্যাজিস্ট্রেট আদালতে করুন, থানায় যদি করেন, পুলিশ রিপোর্টের আগ পর্যন্ত, পুলিশ রিপোর্ট আমলে নেওয়ার আগ পর্যন্ত ওই মামলাটা অনুসন্ধান পর্যায়ে থাকে। কি পর্যায়ে থাকে? অনুসন্ধান। আর সিআর মামলার ক্ষেত্রে যতদিন পর্যন্ত সকল আসামিরে গ্রেফতার করা না হচ্ছে, বা যতদিন পর্যন্ত সকল আসামি হাজির না হচ্ছে, ততদিন পর্যন্ত সিআর মামলাটা কি কোন স্টেজে থাকে? অনুসন্ধান স্টেজে থাকে। তো জেআর মামলায় যখন পুলিশ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়, এবং তদন্ত প্রতিবেদন যদি সেটা চার্জশিট হয় বা ফাইনাল রিপোর্ট যাই হোক না কেন, পুলিশের যে তদন্ত প্রতিবেদন এটা যদি ম্যাজিস্ট্রেট আমলে নেয় 190 খ ধারায়, তাহলে ম্যাজিস্ট্রেট আমলে নেওয়ার পরে ওই মামলাটা উনি দেখবেন যে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের অষ্টম কলামে কি আছে। অর্থাৎ ওই মামলায় যে ধারাগুলো আছে, এই ধারাগুলোর বিচার কে করতে পারে? ধারাগুলোর বিচার কে করতে পারে? সেই আদালতে, যদি ম্যাজিস্ট্রেট আদালতে বিচার করতে পারে, তাহলে আমলি আদালত ওই মামলাটা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে দিবে। আর যদি দায়রা আদালত বিচার করতে পারে, তাহলে আমলি আদালত ওই মামলাটা দায়রা আদালতে পাঠিয়ে দিবে। তো ম্যাজিস্ট্রেট আদালত বিচার করবে বা দায়রা আদালত বিচার করবে, এটা আমরা জানবো কিভাবে? ফৌজদারি কার্যবিধির কত দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম অনুসারে। ঠিক একইভাবে সিয়ান মামলার ক্ষেত্রেও যখন সকল আসামি হাজির হয়ে যায়, তারপরে আমলি আদালত ওই মামলাটা বদলি করে দেয়। তো বদলি করার ক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য হয়, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, আমলি আদালত থেকে ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলাটা বদলি করবে 205 গ গ। 205 গ গ বা 205 সিসি, কি বলে বলেন? 205 গ গ অথবা 205 সিসি। আর যদি ওই মামলাটা সিয়ার মামলা হোক বা জিয়ার মামলা হোক, সেটা যদি দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য হয়, তাহলে ওই মামলাটা বদলি করে দিবে দায়রা আদালতে 205 গ বা 205 সি। 205 গ অথবা 205 কি বলেন? সি। এখন ওই মামলাটা ম্যাজিস্ট্রেট আদালতে বদলি করুক, অথবা ওই মামলাটা দায়রা আদালতেই বদলি করুক, যেখানে বদলি হয়ে গেল, তার প্রথম কাজ হলো ডিসচার্জের শুনানি করা। মানে যে আদালতে বদলি হয়ে গেল, ওই আদালতে গিয়ে আসামি আহ ডিসচার্জের প্রেয়ার দিবে, মানে অব্যাহতির আবেদন করবে, যে আমাকে এই মামলার আহ কর্মকাণ্ড থেকে আসামি কি চাচ্ছে? অব্যাহতি চাচ্ছে। সো ম্যাজিস্ট্রেট আদালত হোক বা দায়রা আদালত হোক, সে একটা অব্যাহতির শুনানি হবে, যেখানে যে মামলা দায়ের করেছে বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষ, সে তাদের কাগজপত্র দেখাবে বা যুক্তিতর্ক উপস্থাপন করবে, এবং অপরদিকে আসামি পক্ষ কোনো কাগজ দেখাইতে পারবে না, কিন্তু সে কি তার বক্তব্য উপস্থাপন করবে। তো যদি আসামিকে অব্যাহতি দিলে তো অব্যাহতি দিল। আর যদি অব্যাহতি না দেয়, তাহলে তো তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু হবে। এই যে যে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা বদলি করুক বা দায়রা আদালতে বদলি করুক, এই যে যে পদ্ধতি, যে ডিসচার্জের শুনানি থেকে মামলা বিচার এবং খালাস পর্যন্ত যে পদ্ধতি, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে 241 ধারা থেকে 250 ধারা। কত ধারা বলেন? 241 ধারা থেকে 250 ধারা। আর দায়রা আদালতের বিচার পদ্ধতি আলোচনা করছে 265 ক থেকে 265 ঠ। ঠ 265 ক থেকে বলেন কত? 265 ঠ। তাহলে এখন আমাদের মূল যে বিষয়বস্তু সেটা হলো ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি। সো ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি মানে আমরা এখানে পড়বো 241 থেকে 250 ধারা। আর দায়রা আদালতের বিচার পদ্ধতি মানে 265 ক থেকে 265 কত বলেন? 265 ঠ। তো এই হলো মোটামুটি প্রারম্ভিক আলোচনা করলাম। এখন আমরা সরাসরি চলে আসি, দেখেন, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি। প্রথমে যেটা আমরা দেখব, ধারাগত পার্থক্য। দেখেন, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে 241 থেকে 250 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। অপরদিকে দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আন্ডারলাইন করবেন 265 ক থেকে
265 পর্যন্ত আলোচনা করা হয়েছে। কত বলেন? 265 কত? 265 ক থেকে 265 ছ। তো এখানে আর একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হলো মানে যেটা লেখা হয়নি, অধ্যায়গত একটা পার্থক্য হয়। লিখবেন যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে 20তম অধ্যায়, বিংশ অধ্যায়, 20 অধ্যায়, চ্যাপ্টার 20, 20 অধ্যায় আলোচনা করছে। এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে 23 অধ্যায়, চ্যাপ্টার 23। তাহলে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি, এটা ধারা আলোচনা করছে 241 থেকে 250। অপরদিকে দায়রা আদালতের বিচার পদ্ধতি আলোচনা করছে 265 ক থেকে 265 খ। ম্যাজিস্ট্রেট আদালতের যে বিচার পদ্ধতি 241 থেকে 250, এটা কত অধ্যায়? বিংশ অধ্যায় বা 20তম অধ্যায়। আর দায়রা আদালতের যে বিচার পদ্ধতি, এটা হচ্ছে কত? 23তম অধ্যায়। বুঝতে পারছেন? তো এখন 2 নাম্বার যেটা একটু দেখেন, কার্যপদ্ধতি। 241 ধারা মতে মামলার বিচারের সময় ম্যাজিস্ট্রেটগণ নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবেন। ফৌজদারি কার্যবিধি 241 ধারায় বলতেছে যে একটা ম্যাজিস্ট্রেট আদালত বিচারের সময় নিম্নলিখিত পদ্ধতি, তো নিম্নলিখিত পদ্ধতি মানে হলো 241 ক থেকে 250। নিম্নলিখিত পদ্ধতি মানে কি? 241 ক থেকে 250 ধারায় যে বিধিবিধান আছে সেটা অনুসরণ করবেন, এই কথাটা বলা হয়েছে কত ধারায়? 241 ধারায়। ধন্যবাদ। অপরদিকে আমাদের দায়রা আদালতের বিচার পদ্ধতির দেখেন 265 ক আন্ডারলাইন করবেন। 265 ক ধারা অনুসারে দায়রা আদালতে প্রত্যেকটি বিচারে পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন। আন্ডারলাইন করবেন, পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন। অর্থাৎ যখন একটা মামলা দায়রা আদালতে বদলি হয়ে গেল, সেটা জিআর মামলা হোক বা সেটা টিআর মামলা হোক, রাষ্ট্রপক্ষে মানে বাদী পক্ষে প্রতিটা মামলায় পরিচালনা করবেন কে? পাবলিক প্রসিকিউটর। এই কথাটা বলা হয়েছে 265 কত ধারায়? ক। 265 ক। 265 খতে দেখেন, 265 খ ধারা অনুসারে, 265 গ ধারার বিধান অনুসারে অভিযুক্তকে দায়রা আদালতে হাজির করা হলে, আন্ডারলাইন করবেন, কাকে দায়রা আদালতে হাজির করলে? অভিযুক্ত মানে কি? আসামি। অভিযুক্তকে দায়রা আদালতে হাজির করা হলে পিপি, পিপি মানে হচ্ছে পাবলিক প্রসিকিউটর, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের বর্ণনার মাধ্যমে নিজ বক্তব্য শুরু করবেন। তাহলে দায়রা আদালতে প্রথমে বক্তব্য শুরু করতেছে কে? পিপি। যখন ওই অভিযুক্ত ব্যক্তিকে হাজির করা হচ্ছে কোথায়? দায়রা আদালতে। বুঝতে পারছেন? তো এখানে যারা প্রিলিমিনারি পরীক্ষার্থী আছেন, যারা লিখিত ক্লাস করতেছেন, তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে যে দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে প্রতিটি মামলা পরিচালনা করবেন কে? পিপি। কত ধারায় বলা হয়েছে? 265 ক। আবার যদি বলে যে দায়রা আদালতে আহ প্রথমে বক্তব্য শুরু করবে কে? পিপি। কখন? যখন অভিযুক্ত ব্যক্তিকে কি করবে? দায়রা আদালতে হাজির করা হয়। তো এখানে একটা জিনিস দেখেন, আপনারা একটা শব্দ শুনেছেন কিনা, এটা আপনাদের লিখিতের জন্য গুরুত্বপূর্ণ না, যারা প্রিলি পরীক্ষা দিবেন তাদের জন্য একটা কথা আছে, রাইট অফ প্রি অডিয়েন্স। রাইট অফ প্রি অডিয়েন্স মানে সবার আগে বক্তব্য শুরুর যে অধিকার, এটাতে বলে কি? রাইট অফ প্রি অডিয়েন্স। আমরা বার কাউন্সিল, বার কাউন্সিল যে অধ্যাদেশ 1972 সালের, সেখানে আমি যদি ভুল করে না থাকি, ওখানে 26 অনুচ্ছেদ বোধহয় বলা আছে রাইট অফ প্রি অডিয়েন্স আছে অ্যাটর্নি জেনারেলের। মানে আমাদের বাংলাদেশে যত আইনজীবী আছে সকলের মধ্যে সবার আগে কথা বলার অধিকার আছে কার? অ্যাটর্নি জেনারেল। আর অ্যাটর্নি জেনারেল হলেন বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অথবা সভাপতি। আর যদি বলে যে দায়রা আদালতে রাইট অফ প্রি অডিয়েন্স কার, মানে দায়রা আদালতে সবার আগে কথা বলার অধিকার আছে কার? বক্তব্য রাখার অধিকার আছে কার? পাবলিক পাবলিক প্রসিকিউটর। প্রসিকিউটর। এটা বলা হয়েছে 265 কত ধারায়? 265 খ। বক্তব্য যে শুরু করে, এটা কত? 265 খ। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন যে ম্যাজিস্ট্রেট আদালতে 241
41 ধারায় বলতেছে যে ম্যাজিস্ট্রেট আদালত 241 থেকে 250 ধারার বিধান অনুসরণ করবে। অপরদিকে দায়রা আদালতের ক্ষেত্রে, যে দায়রা আদালতের সকল মামলা পরিচালনা করবেন পিপি, এই কথাটা বলতেছে 265 কততে, কতে। এবং দায়রা আদালতে সকল মামলার ক্ষেত্রে আপনার পিপি আগে বক্তব্য শুরু করবে, এটা বলছে কততে, 265। বুঝতে পারছেন? বলতে। এখন আমরা চলে আসি অব্যাহতি আসলে কাকে বলে, অব্যাহতি বা ডিসচার্জ। তো অব্যাহতি সম্পর্কে এর আগে আমরা একটু ধারণা লাভ করেছিলাম। আমি যদি একটু আপনাদের মনে করে দিই যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে উম, সর্বসাকুল্যে বেশ কয়েক জায়গায়, 4 জায়গায় অব্যাহতি আছে। তো 4 জায়গার অব্যাহতি আমি একটু যদি আপনাদের, আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়েছি তার আগে যেটা পেয়েছি আর কি, সেটা যদি একটু বলি। যে ধরেন আমরা একটা অব্যাহতি পেয়েছিলাম, সেটা হলো যে যখন নালিশি মামলা দায়ের করা হয়, 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে উনি যদি তদন্ত বা অনুসন্ধানে পাঠায়, কিসে পাঠায়, তদন্ত বা অনুসন্ধানে পাঠায়। ধরেন একটা লোক, একজন ওয়াইফ, সে এসে তার হাজবেন্ডের বিরুদ্ধে এবং তার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করতে চায়। তখন তিনি যখন নালিশি মামলা দায়ের করলেন, ম্যাজিস্ট্রেট যখন জবানবন্দি নিলেন, নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে মনে হলো যে এই বিষয়টা তদন্ত বা অনুসন্ধান করা দরকার। সো ম্যাজিস্ট্রেট তদন্ত বা অনুসন্ধানে দিল। তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন যখন ম্যাজিস্ট্রেটের কাছে আসলো, উনি দেখলেন যে স্বামী আসলেই যৌতুক চাইছে। তদন্ত বা অনুসন্ধান রিপোর্ট স্বামীর বিপক্ষে, কিন্তু শ্বশুর শাশুড়ি এখানে যৌতুকের সাথে তাদের কোনো কি নেই, সম্পৃক্ততা নেই। তো এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট স্বামীর বিরুদ্ধে অপরাধটি আমলে নিতে পারে, মানে তার বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে পারে। আর একই সাথে শ্বশুর শাশুড়িকে অব্যাহতি দিতে পারে 202(2) ধারায়। কত ধারায় বলেন? 202(2) ধারায়। অর্থাৎ তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনে যদি উঠে আসে যে অমুক অভিযুক্ত ব্যক্তির প্রকৃতপক্ষে অপরাধের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, তাহলে সিআর মামলার ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয় 202 কত, 2 খ। আবার এটা ছাড়াও জিআর মামলার ক্ষেত্রে যখন পুলিশ রিপোর্ট দেওয়া হয়, মানে যদি সেটা ফাইনাল রিপোর্ট হয়, তখন ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে ফাইনাল রিপোর্ট গ্রহণ করছে, ফাইনাল রিপোর্ট মানে তো তদন্তকারী কর্মকর্তা এমন প্রতিবেদন দিয়েছেন যে অমুক অমুক ব্যক্তি কোনো অপরাধ করে নাই, তাহলে ফাইনাল রিপোর্ট যদি পুলিশ, ফাইনাল রিপোর্ট যদি আদালত গ্রহণ করে, তাহলে আদালত আসামিদের অব্যাহতি দিতে পারে, সেটাও 202(2) খ। কত বলেন? 202(2) খ। তো সিআর মামলায় আহ তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে অব্যাহতি দেখ, বা জিআর মামলায় পুলিশ রিপোর্টের মানে ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অব্যাহতি দেখ, উভয় ক্ষেত্রেই ধারা কত, 202(2) খ। ঠিক আছে। তো এছাড়া আহ, এখন আমরা যে অব্যাহতিটা পড়বো, এখন 2টা জায়গায় অব্যাহতি আছে, এটা আমরা একটু দেখবো। এখন যে অব্যাহতিটা, এটা একটু পড়ি, দেখেন। 241 ক ধারা অনুসারে চার্জ গঠনের শুনানির শেষে আদালত মনে করে যে অভিযোগ ভিত্তিহীন, তা চার্জ গঠন না করে অভিযুক্তকে অব্যাহতি দেবে। 241 ক ধারা অনুসারে চার্জ গঠনের শুনানি শেষে যদি আদালত মনে করে যে অভিযোগ কি ভিত্তিহীন, তাহলে চার্জ গঠন না করে অভিযুক্তকে কি দিবে, অব্যাহতি দিবে। মানে হলো যে যখন কোনো মামলা বদলি করা হলো ম্যাজিস্ট্রেট আদালতে, কোন আদালত থেকে, আমলি আদালত থেকে ম্যাজিস্ট্রেট আদালতে বদলি করা হলো, তখন ওই বদলির সময়, ওই বদলির কিন্তু আদালতে যে আসামি, সে ডিসচার্জের আবেদন করবে। কিসের আবেদন করবে বলেন? ডিসচার্জের আবেদন করবে। তো ডিসচার্জের আবেদনে আদালত উভয় পক্ষের শুনে যদি মনে করে যে না, আসামির এই অপরাধে কোনো সম্পৃক্ততা নেই, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে অব্যাহতি দিবে কত ধারায়, 241 ক ধারায়। বুঝতে পারছেন? চার্জ গঠনের শুনানি এবং অব্যাহতির আবেদনের শুনানি, আন্ডারলাইন করবেন, একই দিনে হতে হবে। অর্থাৎ চার্জ গঠনের শুনানি এবং যে অব্যাহতি আবেদনের শুনানি, এই দুইটা একই দিনে হতে হবে। আগে হয় হলো অব্যাহতি আবেদনের শুনানি, তারপরে হলো চার্জ শুনানি। অব্যাহতির আবেদনের শুনানির সময় বাদীর বক্তব্য শুনে, বাদীর দাখিলকৃত কাগজপত্র দেখে, বাদী তো না, অ্যাকচুয়ালি রাষ্ট্রপক্ষ আর কি, অথবা অভিযোগকারী পক্ষ, আর আসামির বক্তব্য শুনে, আসামির আইনজীবীর বক্তব্য শুনে। বুঝতে পারছেন? তারপরে যদি তারে ডিসচার্জ দেয়, যদি তারা অব্যাহতি দেয়, কত ধারায় দিবে, 241 ক। আর যদি তাকে অব্যাহতি না দেয়, তাহলে তো সেটা পরের বিষয়, কিন্তু যদি তাকে অব্যাহতি দেয় কততে, 241 ক।
আর যদি থেকে অব্যাহতি না দেয় তাহলে ওই দিনই চার্জ গঠন করবে, যে আসামিরে বলবে যে আপনার অব্যাহতি দেওয়া হলো না, আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। তখন সে যদি বলে কি আমি দোষী নির্দোষ যাই বলুক না কেন, তখন হচ্ছে তার বিরুদ্ধে কি গঠন করবে, চার্জ গঠন করবে। বাট এই যে যে চার্জ গঠন এবং ডিসচার্জের শুনানি এই দুইটা একই দিনে হতে হবে, এবং চার্জ গঠনের আগে যদি ডিসচার্জ শুনানিতে আসামির ম্যাজিস্ট্রেট অব্যাহতি দেয়, তাহলে অব্যাহতিটা দিবে কত ধারায়? 241 ক ধারায়। ধন্যবাদ। তারপরে দেখেন যে অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত যা যা বিবেচনা করবেন। এখন পরীক্ষায় রচনামূলক প্রশ্ন আসে যে যখন কোনো আসামির অব্যাহতি দেওয়া হয় তখন আদালত কোন কোন বিষয় বিবেচনায় নিবেন আর কোন কোন বিষয় বিবেচনায় নিবেন না। একটু শুনেন। বিষয়টা হলো যে কাউরে অব্যাহতির আবেদনের যে শুনানি, সেই শুনানির সময় বাদী পক্ষ মানে রাষ্ট্রপক্ষের সকল বক্তব্য তিনি শুনবেন। বাদী পক্ষের যত কাগজপত্র আছে এগুলো আদালত কি বিবেচনায় নেবেন। বাদী পক্ষের কাগজপত্র বলতে বোঝায় ধরেন নালিশি দরখাস্ত বা এজাহার, এফআইআর, পোস্টমর্টেম রিপোর্ট, মেডিকেল সার্টিফিকেট, মোটামুটি 161, এগুলা যা যা বাদী পক্ষের যাবতীয় যত কাগজপত্র আছে, মামলার রেকর্ড আছে, সবকিছুই ডিসচার্জের শুনানির সময় আদালত কি নিতে পারে, বিবেচনায় নিতে পারে। অপরদিকে আসামি পক্ষেরও বক্তব্য শুনবেন, মানে আসামি যদি থাকে আসামির কথা শুনবেন, আসামি তো ডেফিনেটলি থাকবে, তার বক্তব্য শুনবেন। এবং আসামি পক্ষের আইনজীবীরও বক্তব্য শুনতে পারেন। কিন্তু এই অব্যাহতির আবেদনের শুনানির সময় আসামির দাখিলকৃত কোনো কাগজপত্র আদালত বিবেচনায় নেবেন না। মানে আসামি যদি বলে যে, আসামি যদি ওই মুহূর্তে কোনো কাগজ সাবমিট করতে চায়, আসামি যদি বলে যে অমুক তারিখে যেদিন হত্যাকাণ্ডটা বা যেদিন অপরাধটা সংঘটিত হয়েছে ওই দিন আমি ছিলাম অন্য জায়গায়, প্লি অফ এলিবি দাবি করতেছে, এবং সে কাগজ দেখাচ্ছে যে ওর অনার আমি ঢাকাতে ছিলাম না, আমি ভারতের গোয়ায় ছিলাম, এই যে আমার হোটেলের কাগজপত্র, এই যে আমার এয়ার টিকিট সবকিছু আছে, তো ওই আসামির কর্তৃক দাখিলকৃত এই কাগজ, এই কাগজপত্র কি আদালত বিবেচনায় নিবে কিনা বলেন? এই ডিসচার্জ শুনানির সময় নিবেন না। এখন এই যে যে নিবেন না, এটা আমাদের ধারায় বলে নাই, এই কথাটা বলা আছে উচ্চ আদালতের নজিরে। সো একটু আমরা যদি দেখি, দেখেন অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত যা যা বিবেচনা করবেন: মামলার নথি বা তৎসহ দাখিলকৃত যাবতীয় কাগজপত্র, রাষ্ট্রপক্ষ এবং অভিযুক্তের কি জবানবন্দি। তবে অভিযুক্ত কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র বিবেচনায় নেওয়া হবে না। এই যে দেখেন, নজরুল ইসলাম বনাম রাষ্ট্র, 50 DLR 103, এই জিনিসটা আপনার আজীবন লাগবে। যারা ফৌজদারি প্র্যাকটিস করবেন, যখনই ডিসচার্জ শুনানি হবে তখনই যদি আপনি রাষ্ট্রপক্ষের বা বাদী পক্ষের আইনজীবী হন, তাহলে আপনার এটা হাতিয়ার হিসেবে কাজ করবে। যখনই আসামি পক্ষের উকিল সাহেব আসামির পক্ষে কোনো কাগজপত্র দাখিল করতে যাবে, তখন আদালতকে কি মনে করায় দিতে হবে যে উচ্চ আদালতের নজিরে আছে যে যে চার্জ ডিসচার্জ আবেদনের সময় আসামি কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র বিবেচনায় নেওয়া যাবে না। কোথায় বলা হয়েছে? নজরুল ইসলাম বনাম রাষ্ট্র, 50 DLR 103। বুঝছেন? তো এখন ডিসচার্জ আবেদনের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে রিভিশন। ধরেন আসামি তো চাইছিল তার অব্যাহতি দেওয়া হোক, কিন্তু আসামির অব্যাহতি দেয় নাই, তো আসামির প্রতিকার কি? রিভিশন। আবার আসামির যদি অব্যাহতি দিয়ে ফেলে, তাহলে সংক্ষুব্ধকে রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষ, তারও প্রতিকার কি? রিভিশন। বুঝতে পারছেন? তো ডিসচার্জ যেই মানে দেখ অথবা না দেখ, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? রিভিশন। তো এখান থেকে আমরা একটা জিনিস জানলাম, সেটা হলো যে ম্যাজিস্ট্রেট আদালত কাউকে অব্যাহতি, কাউকে বলতে অভিযুক্তকে অব্যাহতি দেয় 241 ক ধারায়, এবং অব্যাহতির শুনানির সময় তিনি উভয় পক্ষের শুনবেন, মামলার রেকর্ড টেকর্ড সবকিছু কাগজপত্র বিবেচনায় নিবেন। কিন্তু কোন কাগজপত্র বিবেচনায় নেওয়ার সুযোগ নাই বলেন? অভিযুক্ত পক্ষের কাগজপত্র বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নাই। আর ডিসচার্জ দেখ অথবা না দেখ, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? বুঝতেন? তো ম্যাজিস্ট্রেট আদালত 241-এ যা করলো, দায়রা আদালত ঠিক একই লেখা। যদি আমরা তো এখনো পার্থক্য লিখতেছি, এই কারণে দায়রা আদালতের এই জায়গায় বিস্তারিত লিখি নাই। বাট যদি শুধু দায়রা আদালতের বিচার পদ্ধতি আসতো, তাহলে 241 কতে যা যা লিখছেন সবকিছুই লেখা লাগতো কততে? 265
গতে 265 গ ধারা অনুসারে দায়রা আদালত অভিযুক্তকে অব্যাহতি প্রদান করে থাকেন। মানে ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দিচ্ছে কততে? 241 ক। দায়রা আদালত কততে? এখন যদি ধরেন ম্যাজিস্ট্রেট আদালত, আমরা তো এখানে তুলনা করতেছি যে ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি, বাট যদি শুধু দায়রা আদালতের বিচার পদ্ধতি আসতো তখন 265 গ এতটুকু লিখলে হবে না। তখন কতটুকু লিখতে হবে? এই যে 241 কতে যা আছে সেটা 265 গ দিয়ে চালাই যেতে হবে, কিন্তু ওখানে লিখতে হবে দায়রা আদালত, আর এই জায়গায় 241 ক কি ম্যাজিস্ট্রেট আদালত। বুঝেন কিনা? তাহলে আমরা যে জিনিসটা পেলাম সেটা হলো আমরা তিন জায়গায় অব্যাহতি পেয়েছি। দেখেন, আমি একটু আগে আপনাদের আলোচনা করলাম যে পুলিশ রিপোর্ট বলেন অথবা আপনার কোনো তদন্ত বা অনুসন্ধান রিপোর্টের উপর ভিত্তি করে আমলি আদালত যদি কাউকে অব্যাহতি দেয় সেটা হলো 202(2)(খ), 202(2)(খ। আর চার্জ গঠনের আগে যে অব্যাহতি শুনানি হয় সেই শুনানিতে যদি ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে অব্যাহতি দেয় তাহলে 241 ক। আর যদি দায়রা আদালত অব্যাহতি দেয় তাহলে কত? 265 গ। তাহলে আমরা অব্যাহতি পেয়ে এলাম কয়টা ধারায়? তিনটা ধারায়। 202(2)(খ), 241 ক, আর একটা কত? 265 গ। আর একটা অব্যাহতি আমরা সামনে পাবো, সেটা হলো যে মামলা প্রত্যাহারের ক্ষেত্রে আহ পিপি পিপি যদি কোনো মামলা চার্জ গঠনের আগে প্রত্যাহার করে তাহলে আসামি পাবে অব্যাহতি। আর পিপি যদি কোনো মামলা চার্জ গঠনের পরে প্রত্যাহার করে সেক্ষেত্রে পাবে কি? খালাস। তো আমাদের জানাশোনার মধ্যে ফৌজদারি কার্যবিধিতে আপাতত চারটা জায়গায় চারটা ধারায় অব্যাহতি আছে: 202(2)(খ), 241 ক, 265 গ, আর একটা হলো 494। ঠিক আছে? তো 241 ক এবং 265 গ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? অনলাইন অফলাইনে যারা আছেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? পার্থক্য হলে তো এইটুকু লিখলেই হবে না? আমরা চলে আসি চার্জ গঠন। অনেকে আমরা মানে গোলায় ফেলি। সেই গোলায় ফেলি হলো কিভাবে, যে 221 থেকে 240 পর্যন্ত তো আমরা চার্জ করলাম, যে চার্জ ভুল থাকলে কি হয়, চার্জ কি কি উপাদান থাকে। ওই চার্জ গঠনের সাথে এখন যে চার্জ গঠন করবো এটার আসলে পার্থক্য কি? পার্থক্য হলো যখন ম্যাজিস্ট্রেট 241 ক ধারায় কাউকে অব্যাহতি না দেয়, তার মানে তার বিরুদ্ধে কি গঠন করবে? চার্জ গঠন করবে। এই চার্জ গঠনটা করে ম্যাজিস্ট্রেট করে 242 ধারায়। কত ধারায়? আর দায়রা আদালত করে 265 ঘ ধারায়। 265 ঘ ধারায়। তাহলে 242-এর সাথে 221 থেকে 240-এর পার্থক্য কি? 242-এর চার্জ গঠনে কিভাবে করবে, উপাদান কি কি থাকতে পারে, চার্জ গঠনে ভুল হলে কি হইতে পারে, এই সব পদ্ধতিগত বিধিবিধান বলছে 221 থেকে 240। বুঝতে পারছেন? কিন্তু চার্জ গঠনের প্রশ্ন যখন আসে, যদি বলে ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করে কত ধারায়? 242। আর দায়রা আদালত চার্জ গঠন করে 265 ঘ। তো দেখেন, পূর্বোক্ত ধারায় অভিযুক্তকে অব্যাহতি না দিলে, মানে 241 ক ধারায় যদি তাকে কি দেয়? অব্যাহতি না দেয়, 242 ধারায় ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন যে সে অপরাধ স্বীকার করে কিনা। যারা কোর্টে যান তারা জানেন যে আসামিটা কাঠগড়ায় দাঁড়ানো থাকে, তখন বিচারক যে ওই যে সহায়তাকারী উনি জিজ্ঞাসা করে যে আপনাদের বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনার কি দোষী নাকি নির্দোষ? তো তারা জিজ্ঞাসা করে চার্জ গঠন করবে কত ধারায়? 242 ধারায়। অপরদিকে 265 ঘ ধারায় দায়রা আদালত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করে থাকে। তাহলে আমরা ম্যাজিস্ট্রেট আদালতের ধারা পড়লাম 241, 241 ক আর 242। আর দায়রা আদালতে বললাম 265 ক, 265 খ, 265 গ, আর 265 কত? ঘ। আচ্ছা, ধন্যবাদ। তো এখন আমরা দেখব যে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড। দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড, কনভিকশন অন প্লি অফ গিলটি।
চার্জ গঠনের সময় ওই যে আদালত তাকে জিজ্ঞাসা করে যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? তো যদি সে বলে নির্দোষ, তাহলে তো সাথে সাথেই চার্জ গঠন করে। কিন্তু যদি বলে যে আমি দোষী, আমি কি দোষী, তাহলে আদালত চার্জ গঠন করতেও পারে। আবার মানে চার্জ গঠন ডেফিনেটলি করবে, চার্জ গঠন করে তার সাজাও দিতে পারে, অথবা সাজা না দিয়ে তার বিচারও শুরু করতে পারে। মানে স্বীকার করুক বা না করুক, চার্জ গঠন কিন্তু ডেফিনেটলি করবে। বুঝতে পারছেন? যদি সে স্বীকার করে, তার মানে তো ওই অপরাধটা সে করছে, তার মানে চার্জ গঠন করে তার সাথে সাথে সাজা দিতে পারে। আর যদি মনে করে যে না, চার্জ গঠন করে আমি সাথে সাথে সাজা দিব না, তাহলে মামলার বিচার শুরু করতে পারে। বুঝতে পারছেন? তার মানে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দেওয়া, এটা কিন্তু বাধ্যতামূলক না। বুঝেন কিনা? এটা যদি কেউ চার্জ গঠনের ক্ষেত্রে দোষ স্বীকার করে, আদালত তারে সাজা দিতেও পারে, নাও দিতে পারে। একটু দেখেন, চার্জ গঠনের সময় অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে 243 ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে, আন্ডারলাইন করবেন, কারণ দর্শানোর সুযোগ দিয়ে দণ্ডিত করতে পারে। অর্থাৎ 243 ধারায় দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দেওয়া গোল দিবেন বিবেচনা। তো এখানে একটা জিনিস দেখেন যে, আচ্ছা একটু আহ একটু শোনেন, সেটা হলো যে, যেটা বলতেছিলাম সেটা হলো, চার্জ গঠনের ক্ষেত্রে যদি কেউ দোষ স্বীকার করে, ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে কিন্তু বাধ্য না। দণ্ড দিতেও পারে, আবার কি নাও দিতে পারে। এই কথাটাই বলছে কত ধারায়? 243 ধারায়। অর্থাৎ, তবে তাকে যখন জিজ্ঞাসা করলো যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ, যদি সে বলে আমি নির্দোষ, তাহলে তো সাথে সাথে চার্জ গঠন করে ফেললো। যদি বলে আমি দোষী, তাতেও সে কিন্তু সাথে সাথেই চার্জ গঠন করবে। বাট দোষী বললে আদালত চার্জ গঠন করে তার সাথে সাথে সাজা দিতে পারে। তবে যদি আদালত যেহেতু সে দোষী বলছে, আদালত তার ইচ্ছা করলে সাথে সাথে সাজা দিতে পারে। আবার আবার আদালত যদি মনে করে যে না, আমি চার্জ গঠন করছি বাট তারে সাজা দিব না, আমি এটা মামলা বিচার হবে, এটাও করতে পারে। তো এখন যদি সে দোষ স্বীকার করে, ভাই বললো যে আমি দোষী, তো সেই ক্ষেত্রে তার সাজা দেওয়ার আগে, তার আগে বলবে যে কেন আপনাকে দণ্ড দেওয়া হবে না, আপনি কারণ দর্শান। বুঝতে পারছেন? সে দোষ স্বীকার করার সাথে সাথেই তারে কি করবে না, সাজা দিবে না। তাকে তাকে একটা সুযোগ দিবে যে আপনি যে যে দোষ স্বীকার করলেন, কেন আপনাকে দণ্ডিত করা হবে না, আপনার কি কোনো কারণ আছে কিনা বলেন। তো সে, কিন্তু কিন্তু দণ্ডিত করা হবে না, না, বাসাতে মানে প্রমাণ করবে না। কেন দণ্ডিত করা হবে না, নাকি কেন বিচার করা হবে না, এরকম? না, কেন আপনাকে দণ্ডিত করা হবে না মানে আপনি তো দোষ স্বীকার করছেন, আপনারে আমি সাজা দিব, আমি দিতে চাই, কিন্তু আপনার কি কোনো কারণ আছে কিনা যে আপনারে সাজা দেওয়া যাবে না, এরকম কোনো কারণ আপনার আছে কিনা। আপনি ধরেন কয়েকদিন অনুপস্থিত থেকে আসছেন, এখন আমি ইচ্ছা করলে আপনার সাথে সাথেই বলতে পারি যে আপনার আর আমি ক্লাস করাবো না, কিন্তু আপনারে বসার সুযোগ দিয়ে আমি বললাম যে আপনার আর ক্লাস আমি করাবো না, কিন্তু কেন আপনারে করাবো না, আপনার কোনো যৌক্তিক কারণ আছে কিনা বলেন। তখন আপনি যদি বলেন যে স্যার আমি একটু কক্সবাজার ঘুরতে গেছিলাম, বা আমার ছেলে অসুস্থ ছিল, এই যে যে কারণ, এটা যদি আপনি কারণ দর্শান, তাহলে আদালত আপনারে, আমি আপনার ক্লাস করার অনুমতি দিলেও দিতে পারি, বা আদালত সাজা তাকে কি নাও দিতে পারে। বুঝতে পারছেন? এই কারণ দর্শানোর সুযোগটা হলো আমাদের যে কোনো ফৌজদারি মামলায়, ধরেন যদি ফৌজদারি বলেন, যদি মানে আমলে নাই, আমলে নিলে বা যে কোনো দেওয়ানির ক্ষেত্রে বেশি যেটা, সেটা হচ্ছে যে মামলা করার সাথে সাথে কি বিবাদীর বিরুদ্ধে অ্যাকশন নেয় না, তার আগে কি দেয়, সুযোগ দেয় না, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়। ইভেন ফৌজদারি মামলায়ও আসামির ও আইনজীবীর মাধ্যমে কি আছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। এখন কেউ দোষ স্বীকার করার সাথে সাথে আদালত তারে সাজা দেয় না, আগে তারে কি দেয়, কারণ দর্শানোর সুযোগ দেয়। আদালতের ভাষাটাই অমুক যে কেন আপনাকে দণ্ডিত করা হবে না, কেন অমুক রায়টা বাতিল করা হবে না, কারণ দর্শান। মানে আদালত এটা করতে চায়, কিন্তু আপনার কোনো কারণ আছে কিনা, আপনার কারণ দর্শানোর কি দিছে, সুযোগ দিছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিছে। আর আপনারা যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেয়, তার মানে তো আদালত যা বলছে তাই, এ জায়গা আর কারো কোনো কথার কোনো মূল্য নাই। বুঝতে পারছেন? তো
দোষ স্বীকারের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট দণ্ড দেয় কত ধারায়? অপরদিকে আপনার 265 উমাতে দায়রা আদালত দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিতে পারেন। বাট যখন আপনি শুধু দায়রা আদালতের কথাগুলো লিখবেন, তখন 265 উমাতে ওই যে 243-এ যা যা বলছে ওই কথাগুলোই লিখবেন। বাট যদি শুধু দুইটার পার্থক্য আসে, তাহলে এক সাইডে বিস্তারিত লিখলেই হলো। বুঝেন কিনা, বুঝাইতে পারছি কিনা? যদি ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের পার্থক্য আসে, তাহলে দুই সাইডেই বিস্তারিত লেখার দরকার নাই, কারণ আপনার তো সময় কুলাবে না। বুঝেন কিনা? কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি আসে, যে পরীক্ষায় প্রশ্ন আসলো যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন, তাহলে সব ধারাই কিন্তু বিস্তারিত লিখতে হবে। যদি আসে যে দায়রা আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন, তাহলে 265 উমা এই জায়গা যতটুকু লেখা আছে এতটুকু লিখলে হবে না। কি লিখতে হবে? একটু বিস্তারিত লিখতে হবে। বুঝছেন? ছক আকারে লিখবো যদি পরীক্ষায় কোশ্চেনটা আসে যে পার্থক্য দায়রা এবং ম্যাজিস্ট্রেট আদালতের, হুম। মানে তাইলে কি আমরা ছক আকারে লিখবো না এমনিতে নাম্বার দিয়ে দিয়ে লিখবো একসাথে দুইটা? আচ্ছা, ধন্যবাদ। ছক আকারে লিখবেন নাকি নাম্বার দিয়ে দিয়ে লিখবেন, এটা ডিপেন্ড করে আপনি কোনটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে আমার সাজেশন থাকবে ছক আকারে না লিখে এমনিতে লিখেন আর কি, প্যারা আকারে। প্যারা আকারে লিখলে আপনার ওই কারণ ছক আপনাদের অনেকেরই হয় না। কেন হয় না? ওই ছক বানাইলেও এক পাশেরটা অনেক বড় হয়ে গেছে আর এক পাশেরটা ছোট, সিরিয়াল মেনটেন করতে আপনাদের সমস্যা হয়। আপনি যদি ছকের মানে ছকটা যদি ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে ছকে লিখতে পারেন। আর না হলে পরামর্শ দিব কোন ভাবে লেখার, প্যারা আকারে। ঠিক আছে, ধন্যবাদ। আর এখানে ছক আকারে লিখছি এই কারণে, কারণ এই জায়গা তো আমার হাতে লেখা লাগে নাই, এই জায়গা তো আমি কম্পিউটারে লিখছি। কম্পিউটারে তো যা খুশি তাই করা যায়, ছোট করা যায়, বড় করা যায়, যা কিছু তাই করা যায়। আর আর দুইটা এই জায়গা আছে, এই কারণে এখন আপনাদের বুঝাইতে সুবিধা হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে আমরা কি কি পেলাম দেখেন। আমরা যদি আজকে শুরু থেকে একটু তুলনা করি, যে সবাই একটু আমার সাথে সাথে তাল মিলান, যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি বলছে 241 থেকে 250, আর দায়রা আদালতে 265 ক থেকে 265 খ, নাকি? ওকে। তারপরে হ্যাঁ আহ হ্যাঁ। ম্যাজিস্ট্রেট আদালতের এই যে যে বিচার পদ্ধতি, এটা অধ্যায় আছে কত অধ্যায়? 20 অধ্যায়। আর দায়রা আদালতের বিচার পদ্ধতি 23 অধ্যায়। জি। তারপরে ম্যাজিস্ট্রেট আদালতের 241 ক ধারায় বলতেছে যে বিচারের ক্ষেত্রে 241 ধারায় বলতেছে যে বিচারের ক্ষেত্রে 241 ক থেকে 250 অনুসরণ করা হবে। আর দায়রা আদালতের 265 কতে বলতেছে যে রাষ্ট্রপক্ষের সকল মামলা চালাবে কে? পিপি। আর 265 খতে বলছে রাষ্ট্রপক্ষে বক্তব্য শুরু করবে কে? পিপি। এখন এখন এরপরে ম্যাজিস্ট্রেট আদালতে যদি আসি, ম্যাজিস্ট্রেট আদালত আসামির অব্যাহতি দেয় 241 কতে। সেম কাজটা করে দায়রা আদালত কত? 265 গ। তো এরপরে আমরা চলে আসছি যে ম্যাজিস্ট্রেট আদালত যদি অব্যাহতি না দেয়, তাহলে তো চার্জ গঠন করবে। চার্জ গঠন করবে কত দ্বারাই? 242। দায়রা আদালত সেম কাজটা করে কততে? 265 ঘ। বা যারা ইংরেজিতে লেখেন তারা 265 ডি হবে, স্মল লেটার না, কি লেটার বলেন? ক্যাপিটাল লেটারে। তো চার্জ গঠন করার পরে চার্জ গঠনের সময় জিজ্ঞাসা করে যে আপনি কি দোষী নাকি নির্দোষ। দোষী নির্দোষ যাই সে স্বীকার করুক না কেন, একটা জিনিস মনে রাখবেন, চার্জ কিন্তু অবশ্যই গঠিত হবে, তাতে সে দোষী বলুক আর নির্দোষ বলুক। যদি দোষী বলে তাহলে চার্জ গঠন করে আদালত ইচ্ছা করলে তার সাথে সাথে সাজা দিতে পারে, তবে সাজা দিতে কি বাধ্য? বাধ্য না। বুঝতে পারছেন? তো দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিচ্ছে হচ্ছে আপনার 243 ধারায়। আর ম্যাজিস্ট্রেট দায়রা আদালতে 265 সো এখানে একটা জিনিস একটু বিশেষভাবে বলা দরকার, সেটা একটু আন্ডারলাইন করেন। কনভেকশন অফ প্লি অফ গিলটি, প্লি অফ গিলটি। শুনেন, বাংলায় এই যে ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালতের কাছে যে দোষ স্বীকার করতেছে, এটারে দোষ স্বীকার বলে। আবার বাংলায় কোন মামলা যখন তদন্ত ছিল, মানে চার্জ গঠন টঠন হওয়ার আগে, যখন ওই যে দোষ স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে 164-এ, সেটাও তো দোষ স্বীকার, সেটাও দোষ স্বীকার। বাট বাংলায় দুইটারই দোষ স্বীকার বলে, কিন্তু ইংরেজিতে 164-এ যেটা করে সেটার বলে কনফেশন।
সেটার বলে কি কনফেশন। আর এই যে 243 বা 265 উমাতে যেটা করতেছে, এটার বলতেছে প্লি অফ গিলটি। কি বলেন? প্লি অফ গিলটি। তো এই প্লি অফ গিলটি আর কনফেশনের মধ্যে আসলে পার্থক্য কি? পার্থক্য আছে। চার্জ গঠনের সময় যদি দোষ স্বীকার করে এটার বলে প্লি অফ গিলটি। বুঝতে পারছেন? আর চার্জ গঠনের আগে যে ওই যে ম্যাজিস্ট্রেটের কাছে 164-এ যেটা করে এটার বলে কি কনফেশন। বুঝতে পারছেন? তো বাংলায় কিন্তু দুটাই দোষ স্বীকার। ওইটা স্যার এটা লিখিত কোনটা চায় আর কোনটা লেখে না। মানে ধরুন বাংলা শিখাচ্ছে And দোষ স্বীকার যদি চাই, নর্মালি দোষ স্বীকার বলতে ওই ওই 114 কনফেশনই বোঝায়। বুঝতে পারছেন? আর প্লি অফ গিলটি, এটা যদি আসে এখানে ওই টার্মটা উল্লেখ কি করে দিবে যে প্লি অফ গিলটি কি। বুঝতে পারছেন? তো প্লি অফ গিলটি কিন্তু 164-এ করে না, প্লি অফ গিলটি করে কত, ম্যাজিস্ট্রেটের কাছে 243, আর দায়রা আদালতে কত, 265-এর উমা। বুঝছেন? এছাড়া প্লি অফ গিলটি আর কনফেশনের মধ্যে আর কি পার্থক্য আছে? আসমা খানম দুই একটা একটু ভাবেন তো, কোনো পার্থক্য আছে কিনা, বা সবাই একটু ভাবেন তো যে কনফেশন এন্ড প্লি অফ গিলটির মধ্যে আর কোনো পার্থক্য আছে কিনা। স্যার এইখানে দোষ স্বীকার করলে ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারে মানে সাজা, কিন্তু ওই দোষ স্বীকারের ভিত্তিতে তো এই তানিয়া আক্তার, আপনি কি আমাদের এমসিকিউ গ্রুপের? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, এমসিকিউ গ্রুপে। আপনি লিংক পাইলেন কোথায়? আমার মেসেঞ্জারে তো ছিল স্যার। জি। মেসেঞ্জারে তো ছিল। না, আপনি কি লিখিত ক্লাস আগে করছেন? না, আমি আজকে ওই যে ল্যাপটপে করলাম, তো করার পর হচ্ছে দেখি যে ক্লাস হচ্ছে স্যার। ল্যাপটপে ও, হচ্ছে করলাম আর কি। মানে এই এই সময় জানলেন কিভাবে, আপনাকে কেউ বলছে কিনা? না না, আমি এমনিতেই ঠিক করার আচ্ছা, ক্ষেত্রে করছি আর ঠিক আছে, অটোমেটিক্যালি হয়ে গেছে স্যার, ঠিক সরি। আছে। না না, সমস্যা নাই, ঠিক আছে। দেখেন, কারণ আপনি তো ওই এমসিকিউ ব্যাচে ছিলেন, যাই হোক, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এমসিকিউ বেসে স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, শুনেন, সেটা কি যেন বলতেছিলাম। আচ্ছা, কনফেশন আর প্লি অফ গিলটির যে পার্থক্য, এটা হলো যে আহ, একটা তো বললাম যে 164-এ করে, আর এটা হলো 243 বা 265-র উমা, এটা একটা। আর একটা হলো যে 164-এর ক্ষেত্রে সাথে সাথে দণ্ড দিতে পারে না। 164-এর ক্ষেত্রে কি সাথে সাথে দণ্ড দিতে পারে না। আর এই যে যে প্লি অফ গিলটির ক্ষেত্রে সাথে সাথে দণ্ড দিতে পারে। 164 হচ্ছে আপনার ওই করবোরেটিভ এভিডেন্স, মানে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে পরে এটা তারে অনুসমর্থন প্রকৃতির। কিন্তু এই যে যে প্লি অফ গিলটি, এটার ভিত্তি করে সাথে সাথেই সাজা দিতে পারে, তবে সাজা দেওয়াটা কি বিবেচনামূলক। বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। তো এরপরে আমরা চলে আসি সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য গ্রহণ যেটা, সেটা হলো যে যদি তাকে ধরেন সে দোষ স্বীকার করছে বা দোষ স্বীকার করে নাই, চার্জ তো গঠিত হইছে। চার্জ গঠিত হয় 242-এ, কততে, 242। চার্জ গঠিত হইলে ধরেন সে অস্বীকার করছে যে আমি দোষী না, তাইলেও চার্জ গঠন হবে। আর দোষ স্বীকার করলেও কিন্তু চার্জ গঠন হবে। এখন ধরেন আদালত চার্জ গঠন করে তারে দণ্ড দেয় নাই, তাহলে এখন সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে যাবে। তো ম্যাজিস্ট্রেট আদালতে এই সাক্ষ্য গ্রহণ সম্পর্কে আলোচনা করছে 244 ধারায়। কত ধারায়? ম্যাজিস্ট্রেট আদালতে সাধারণত একটা ফৌজদারি মামলায় বিচারিক পর্যায়ে কি কি স্টেপ থাকে দেখেন। প্রথমে হচ্ছে চার্জ গঠন করার পরে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ হয়। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ মানে রাষ্ট্রপক্ষের যত সাক্ষীদের আছে তাদের জবানবন্দি নিবে, তাদের কি জেরা করবে। তো রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরের ধাপ হচ্ছে আপনার 342, পাওয়ার টু এক্সামাইন দ্য অ্যাকিউজড। আদালত আসামির পরীক্ষা করে 300 কত ধারায়, 42 ধারায়। তারপরে তারপরের ধাপ হচ্ছে 340 ধারা বা ছাপাই সাক্ষী। 342-এর পরের স্টেপ কি, ছাপাই সাক্ষী। 340 মানে যদি কোনো আসামি সে যদি ছাপাই সাক্ষী দিতে চায়, মানে ছাপাই সাক্ষী মানে হলো সে লিখিত আবেদন করবে যে রোনার বাদী পক্ষ যেরকম সাক্ষী নিয়ে এনে
বাদীপক্ষ তার পক্ষে সাক্ষ্য প্রদান করছে, আমিও আমার সাক্ষী আছে, আমি যে নির্দোষ আমার পক্ষেও কি আছে, সাক্ষী আছে, এটারে বলে হচ্ছে সাফাই সাক্ষী। সাফাই সাক্ষী কত ধারা? 340। তাহলে প্রথম বিচারের পরে, চার্জ গঠনের পর প্রথম স্টেপ হচ্ছে বাদীপক্ষ বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ। তারপরে স্টেপ হচ্ছে কি 342, মানে আসামিরে পরীক্ষা। তারপরে স্টেপ কি সাফাই সাক্ষী। সাফাই সাক্ষী শেষ হওয়ার পরে তারপরের ধাপ হচ্ছে আর্গুমেন্ট বা যুক্তিতর্ক। আর যুক্তিতর্ক পরের ধাপ হচ্ছে আপনার রায়। রায় হয় খালাস পাবে, না হলে কি পাবে, দণ্ড পাবে। তাহলে এই যে যে আপনার চার্জ গঠনের পরে এবং রায়ের আগ পর্যন্ত, দ্যাট মিনস রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ 342 ধারা, সাফাই সাক্ষী 340 ধারা, যুক্তিতর্ক, এই সব কিছু ম্যাজিস্ট্রেট করে 244 ধারায়। কত ধারায় বলেন? 244 ধারায়। অর্থাৎ যখন 242 ধারায় চার্জ গঠন হয়ে গেল, তারপরে ম্যাজিস্ট্রেট আপনার সাক্ষ্য গ্রহণ, আসামিরে পরীক্ষা, সাফাই সাক্ষী, মোটামুটি রায়ের আগ পর্যন্ত যা যা আছে ম্যাজিস্ট্রেট এটা করবে কত ধারায়? 244। বুঝতেন? আসামি পরীক্ষা করার সময় জিজ্ঞাসা করে যে এতদিন যে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করা হলো এ বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা। বা আসামিরে অনেক সময় পরীক্ষা করার সময় জিজ্ঞাসা করে 342-তে, যেরকম ঝালকাঠিতে দুইজন বিচারককে হত্যা করা হয়েছিল জেএমবির সদস্যরা, তখন ওই মামলায়, ওই ওই হত্যা মামলায় যখন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হলো, যখন যেদিন 342 বা আসামিকে পরীক্ষা করার দিন ধার্য ছিল, সেদিন বিচারক আসামিরে জিজ্ঞাসা করলো যে দুইজন যে এমবি সদস্যরে, যে এতদিন তো রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হলো, তো আপনারা তো এই বিষয়ে কি অনুতপ্ত কিনা, আপনারা যে বোমা মেরে যে মারছেন বিচারক রে, এই বিষয়ে আপনারা কি অনুতপ্ত কিনা এটা। তো ওনারা বললেন যে আমরা তো অনুতপ্ত না, বরং আমরা যদি আবার সুযোগ পাই আমরা আরো এরকম মারতে চাই। বুঝতে পারছেন? তো 342-তে আদালত আসামিরে যে কোনো প্রশ্ন করতে পারে এবং আদালত এই প্রশ্ন কি উত্তর দিতে, মানে আসামিরা প্রশ্নের উত্তর দিতে পারে। আসামিরা আবার যেটা উত্তর দিবে, আদালত যে প্রশ্ন করবে আবার আদালত এটা আবার কি নিবেন, লিখে নিবেন। বুঝতে পারছেন? আর 342-তে আসামিরা যা যা বললো এটা আদালতও স্বাক্ষর, বিচারকও স্বাক্ষর করবে, আবার আসামিরাও কি স্বাক্ষর করবে। এটা বলা আছে 364 ধারায়। 364 ধারায়। তো 364 ধারার যে বিধানাবলী, এটা শুধুমাত্র 164 ধারার ক্ষেত্রেই প্রযোজ্য না, বরং এটা কি 342 ধারার ক্ষেত্রেও প্রযোজ্য। প্রিলিমিনারিতে বিস্তারিত পড়াইছিলাম, লিখিত তো এটা তেমন লাগে না, বাট জেনে রাখলেন আর কি। তো ম্যাজিস্ট্রেট যে কাজটা 244-এ করতেছে, ম্যাজিস্ট্রেট তো ওই যে আপনার রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, 342, ছাপাই সাক্ষী, যুক্তিতর্ক সব করতেছে ম্যাজিস্ট্রেট কয় ধারায়? 244 ধারায়। বাট দায়রা আদালত ভিআইপি, সে ধাপে ধাপে করে, তার জন্য আলাদা ধারা আছে। বুঝতে পারছেন? সে সে সব কাজ এক ধারায় করবে। কিভাবে দেখেন, 265 ধারা মতে দায়রা আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবেন এবং রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো সাক্ষীকে উপস্থিত হতে বা কোনো কিছু হাজির করার জন্য সমন প্রসেস ইস্যু করতে পারে। তো এখানে যে বিধানটা, সেটা হলো যে তানিয়া ভয়তে লেফট নিচে যে কোন জায়গায় ঢুকলাম, উনি হলো আমার এমসিকিউ ব্যাচের, ওনারা কিন্তু আমি কিছু বলি নাই, কিন্তু আমি জাস্ট ওনারা জিজ্ঞাসা করছিলাম যে আপনি কি লিখিত ব্যাচের কেউ কিনা। যাই হোক, তো যাই হোক দেখেন, তো এ জায়গায় একটা জিনিস দেখেন, সেটা হলো যে আহ দায়রা আদালত সাক্ষ্য গ্রহণের যে দিন নির্ধারণ করবে এটার জন্য তার আলাদা একটা ধারা আছে। সেটা হলো 265 কত চ। যেরকম আমি যদি দেওয়ানি মামলার ক্ষেত্রে বলি, আপনাদের মনে আছে কিনা, দেওয়ানি মামলায় 14 আদেশের 8 বিধিতে বলছে যে বিচার্য বিষয় গঠনের দিন হতে 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করবে এসডিপিএইচ, সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং। তো ওই দেওয়ানি মামলায় যেটা 14 আদেশের 8 বিধিতে যেটা আছে সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং, সেই জিনিসটা দায়রা আদালতে ফৌজদারি মামলায় কত? 265-র কত বলেন? চ। বুঝছেন? তারপরে দেখেন 265-র ধারা মতে দায়রা আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করবে।
দিন নির্ধারণ করলো, করার পরে তো ওই দিনে মানে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করবেন 265 কততে বলেন, সতে। তো এটা অনেকটা ওই যে আমাদের দেওয়ানি মামলায় আপনাদের প্রিলিতে মানে লিখিত তো লাগে না, বাট একটু বলে দিই, প্রিলিতে আমরা বিস্তারিত পড়ছিলাম 18 দেশের 19 বিধিতে বলা আছে যে দেওয়ানি মামলার পারেন্টরি হিয়ারিং শেষ করতে হবে 120 কার্য দিবসের মধ্যে, 120 কার্য দিবসের মধ্যে। তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে চূড়ান্ত শুনানির মানে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করতেছে 265 কত, চ। আর সাক্ষ্য গ্রহণ করতেছে 265 কততে, বাট এই সকল কাজ ম্যাজিস্ট্রেট করে কততে, 244। সাক্ষ্য গ্রহণ বলতে এদের যেমন এই যে চারটা পর্ব এদেরও দিতে হবে না, ওরা এদের যে 4টা পর্ব, জাস্ট এই যে প্রথম পর্ব হলো রাষ্ট্রপক্ষের শুনানি হলো 265 আর 265 স। জি। তো তো এখন আমরা ম্যাজিস্ট্রেট আদালতে যাই, দেখেন ম্যাজিস্ট্রেট আদালতে তো রায়ের আগ পর্যন্ত সবকিছু হয়ে গেছে কত ধারায়, 244 ধারায়। এখন ম্যাজিস্ট্রেট আদালত দণ্ড অথবা কি দিবেন, খালাস দিবেন। একটা মামলায় তো ওনার হাতে দুইটাই অপশন আছে, হয় দণ্ড দিবেন না হলে কি খালাস দিবেন। সো 245 ধারা মতে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে খালাস অথবা দণ্ড প্রদান করবেন। কত ধারায়, 245 ধারায়। অপরদিকে এটা দেখেন, দায়রা আদালতে আসি, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের সাজা দেওয়ার মতো পর্যাপ্ত কারণ না থাকলে আসামিদের, আন্ডারলাইন করবেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দান ব্যতি রেখেই গোল দিবেন 265 ধারা মতে দায়রা আদালত আসামিকে খালাস দিতে পারে। একটু শুনেন, দায়রা আদালত শুধু রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করছে। তো রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার পরে দায়রা আদালতের কাছে মনে হচ্ছে যে যতটুকু সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এটা আসামিরে খালাস দেওয়ার জন্য পর্যাপ্ত। এই জায়গা আসামিরে 342 এর কোনো দরকার নাই, আসামিরে সাফাই সাক্ষী সুযোগ দেওয়ারও কোনো কি নাই। আসামিরে আসামি সাফাই সাক্ষী কেন দেয়, যাতে সে তো নির্দোষ প্রমাণিত হতে পারে, এটাই তো সাফাই সাক্ষী দেওয়ার মূল উদ্দেশ্য। কিন্তু রাষ্ট্রপক্ষের যতটুকু সাক্ষ্য তাতেই মনে হচ্ছে যে সে নির্দোষ, তাহলে আর তো আর আসামিরে খালি খালি কিসের দরকার নাই, শোনার দরকার নাই। তাহলে আসামিরে আত্মপক্ষ মানে সমর্থনের সুযোগ দান ব্যতি রেখে আসামিকে খালাস দেয় 265 কততে, জ, 265 বর্গীয় জ। বুঝতেন? তারপরে দেখেন, যদি 265 জতে খালাস না দেয় তার মানে হলো যে আসামির সাজা দেওয়ার মতো পর্যাপ্ত কারণ আছে, তাহলে অবশ্যই আসামির আত্মপক্ষ সমর্থনের কি দিতে হবে, সুযোগ দিতে হবে। তো পূর্বের ধারা অনুসারে আসামিদের খালাস প্রদানের পর্যাপ্ত কারণ না থাকলে 265 ধারা অনুসারে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান জানাবে। তাহলে উনি যদি 265 জতে খালাস না দেয় তাহলে আসামিদের ওই যে সাফাই সাক্ষীর জন্য আহ্বান জানাবেন 265 কততে, 265 জ। তারপরে সাফাই সাক্ষী বা 342 এই দুইটাই আছে দায়রা আদালত 265 জতে, 265 কততে, জতে। যখন আসামির পরীক্ষা বা সাফাই সাক্ষী শেষ, তারপরের স্টেপ আমরা জানি কি, যুক্তি তর্ক বা আর্গুমেন্ট। 265 ইও ধারা অনুসারে দায়রা আদালত প্রসিকিউশন বা আসামি পক্ষের যুক্তি তর্ক বা আর্গুমেন্ট শ্রবণ করবেন। এটা কততে, 265 কত বলেন, 265 ইও। যুক্তি তর্ক শেষ হলে তো আর কিছু থাকে না, শেষে থাকে কি, রায়। রায় হয় দণ্ড দিবে না হলে কি দিবে, খালাস দিবে। 265 ধারা অনুসারে দায়রা আদালত আসামিকে খালাস অথবা দণ্ড প্রদান করবেন। বুঝতে পারছেন? তাহলে আমাদের দায়রা আদালতে খালাস আছে দুই জায়গায় ভাই, 265 জ আর 265 ট। আলম ভাই বলেন তো, এই 265 জ আর ট তে খালাস দেয়, এই দুইটার পার্থক্য কি? 265 জতে খালাস দিচ্ছে, তারা তো ওই আসামির মানে যে তার সাজা দেওয়ার মতো পর্যাপ্ত ওই যে সাক্ষী রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে বোঝা যাচ্ছে যে পর্যাপ্ত কারণে খালাস দেয়া যায়, সেই আসামি না শুনেই, না শুনে খালাস দিচ্ছে 265 বর্গীয় জ। জি। আর সব সাক্ষ্য গ্রহণ
যুক্তিতর্ক, এই সব শেষে খালাস দিচ্ছে 265 টতে। সব কিছু শোনার সব পরে কিছু শোনার যদি পর মনে হয় যে না আসলেই নির্দোষ আসামি, তাহলে তারে খালাস দিবে 265 কততে, ট। আর 265 টতে খালাস না দিলে 265 টতে কিন্তু দণ্ড দিতে পারবে। পারে। বুঝছেন? এছাড়া দেখেন ভাই, 265 ধারায় আসামির পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করা হয়। আমরা কখনো পড়ি নাই, বাট আমরা চার্জের সময় পড়ছিলাম। চার্জে আসামির কি উল্লেখ থাকে? পূর্ববর্তী দণ্ড থাকে না? পূর্ববর্তী দণ্ড। তো যদি কোনো ধরেন একজনের বিরুদ্ধে হত্যা মামলার বিচার হচ্ছে, বাট সেখানে একটা বিধান আসছে, মানে পূর্বেও সে একটা হত্যা মামলায় শাস্তি পাইছিল, তো পূর্বের দণ্ডের কথা তার চার্জে উল্লেখ আছে। তো এই পূর্বের দণ্ড সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করে দায়রা আদালত 265 কততে, হতে। কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতের কিন্তু পূর্বের দণ্ড সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করার আলাদা কোনো কি নেই, ধারা নাই। বুঝছেন? তাহলে আমরা কিন্তু 265 ক থেকে 265 ঠ সব ধারা পড়ছি। কেউ বলতে পারবেন, আপনারা এখানে যারা আছেন, ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ইয় ট খ, পারবেন কেউ? আসমা খান পারবেন? সংক্ষেপে এক এক কথাই বললেও হবে ইনশাল্লাহ। অনলাইনে কে পারবেন? দাঁড়ান দেখি কার কার সৎ সাহস আছে। আচ্ছা, অসৎ সাহস আছে কার কার? আচ্ছা, স্যার এক কি এক করে বলি। এই কোনটা বলবো স্যার, ম্যাজিস্ট্রেট আদালত না দায়রা আদালতের কোন বিষয়টা বলবো স্যার? মানে পারবেন, দুইটাই পারবেন? স্যার চেষ্টা করে দেখি, পারতেও পারি। আচ্ছা, ধন্যবাদ। আমি জিজ্ঞাসা করবো, সমস্যা নেই। জি। আচ্ছা, আসমা খানম দেখি বলেন 265 ক তে কি আছে? রাষ্ট্রপক্ষে পিপি মামলা পরিচালনা করবেন। পিপি মামলা পরিচালনা করবেন 265 ক। ধন্যবাদ। আপনি বলেন তো 265 খতে কি আছে? পিপি তার বক্তব্য শুরু করবে, এটা হলো 265 খ। আলম ভাই, 265 গতে কি আছে? 265 অব্যাহতি, রাষ্ট্র আসামিরে আসামি অব্যাহতি, অব্যাহতি দিবে 265 গ। অব্যাহতি। 265 ঘতে কি আছে আসমা খানম? অব্যাহতি না দিলে চার্জ গঠন করবে। 265 কত, ঘ। আচ্ছা, 265 উমতে আছে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড, দণ্ড দিতে কি বাধ্য? বাধ্য না। 265 চতে আছে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন। 265 ছতে আছে সাক্ষ্য গ্রহণ শেষ করবে। 265 জতে আছে কি, খালাস। খালাস। 265 জতে আছে আসামির আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে। 265 ইও, ইওতে আছে কি, যুক্তিতর্ক। আর 265 টতে আছে কি, খালাস অথবা দণ্ড। আর 265 ঠতে আছে পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্যগুলো। তো এই জিনিসটা যদি আপনার মনে থাকে, এখান থেকে এই ধরেন রচনামূলক প্রশ্ন আসে যে দায়রা আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন, তো আপনি ধারাগুলোই মোটামুটি যদি জানা থাকে, আর দুই চার কথা এমনি লিখতে গেলেই তো 40 মিনিট হয়ে যায়। বুঝতে পারছেন? তো আমরা একটু ম্যাজিস্ট্রেট আদালতে একটু মিলাই। ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমে বলছে যে ধারা হলো 241 থেকে 200 কত 50। তো তার মধ্যে 241-এ বলতেছে যে ম্যাজিস্ট্রেট আদালত বিচারের ক্ষেত্রে নিম্নের ধারাসমূহ অনুসরণ করবে, মানে 241 ক থেকে 250। ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দিচ্ছে 241 ক। চার্জ গঠন করতেছে 243। দোষ স্বীকারের দণ্ড দিচ্ছে 200 কত 43। আর রায়ের আগ পর্যন্ত বাদ বাকি সবকিছু করতেছে কত 244। খালাস অথবা দণ্ড দিচ্ছে কত 245। বোঝা গেছে না ইনশাল্লাহ? ঠিক। এটা পারবো স্যার, লিখতে পারবো স্যার। আচ্ছা, তো এখন দেখেন আমরা আহ চলে আসি 246 বাতিল। 246 আসলে ওমিট করা হয়েছে, ওটা এখন আর প্রযোজ্য নেই। আমরা একটু দেখি নালিশকারীর অনুপস্থিতি। নালিশকারীর অনুপস্থিতি মানে হলো এটা কি মামলা, ফেয়ার মামলা। নালিশকারী শব্দটা দেখেই বোঝা যায় এটা হলো কি, ফেয়ার মামলা।
যদি বলতো সংবাদদাতা বা ইনফরমেন্ট, তাহলে এটা হতো কি জিয়ার মামলা। জি। 247 ধারা অনুসারে নালিশকারীর অনুপস্থিতির জন্য ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে, আন্ডারলাইন করবেন, খালাস প্রদান করতে পারেন। এটা যে কোনো পর্যায়ে হতে পারে, বিচারিক পর্যায়েও হতে পারে, অনুসন্ধান পর্যায়েও হতে পারে। বিষয়টা হলো যে যিনি মামলা করছেন, করার পর উনি আর আসেন না। সাধারণত আমাদের আচার মানে আদালত এ কয়েক তারিখ দেখে, 3-4 তারিখ দেখে। এরপরেও যদি সে না আসে তাহলে কি করে দেয়, মামলাটা খারিজ করে দিয়ে আসামির খালাস দেয়। কত ধারায়? 247 ধারায়। তো ম্যাজিস্ট্রেট যদি ইচ্ছা করে যে আমি প্রথম তারিখেই খালাস মানে খারিজ করে খালাস দিও, ম্যাজিস্ট্রেটের সেই এখতিয়ার আছে। আর উনি যদি মনে করে যে না আমি 10 তারিখ দেখবো, সেই এখতিয়ারও ওনার আছে। জি। তো তারপরে দেখেন, এবং একটা জিনিস এখানে মনে রাখবেন, সেটা হলো যে ফৌজদারি কার্যবিধিতে যে খালাসই হোক না কেন, খালাসের বিরুদ্ধে প্রতিকার হলো আপিল। কি বলেন? তাতে আপস মীমাংসার খালাস হোক, অনুপস্থিতির খালাস হোক, প্রত্যাহারের খালাস হোক, খালাস হলেই কি দায়রা আদালতের এরূপ কোনো বিধান নাই। মানে দায়রা আদালতে যদি নালিশকারী নাও আসে, তবুও কি হবে না, মামলা কি হবে না বলেন, খারিজ হবে না। বুঝছেন? মামলা প্রত্যাহারে আসি। উইথড্রয়াল অফ কমপ্লেইন্ট। 248 ধারা অনুসারে গোল দিবেন নালিশকারী চার্জ গঠনের আগে বা পরে, অর্থাৎ চূড়ান্ত রায়ের পূর্বে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি খালাস পেয়েছে বলে গণ্য হবে। 248 ধারা হলো শুধু সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কি মামলা বলেন? অর্থাৎ চার্জ গঠনের আগে প্রত্যাহার করুক বা পরে করুক, নালিশি মামলা যদি প্রত্যাহার করা হয় আসামি কিভাবে, তাতে চার্জ গঠনের আগে করুক অথবা কি পরে করুক। কোন আদালতে? ম্যাজিস্ট্রেট আদালতে। অপরদিকে 494 কতে যে মামলা প্রত্যাহার, এটা করে পিপি। এটা দেখেন, 494 ক যদিও আমি দায়রা আদালতের মানে টেবিলে ফেলছি, বা 494 ক দায়রা আদালত ম্যাজিস্ট্রেট আদালত উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে 494 ক মানে হলো পিপি জিআর মামলা। কি মামলা বলেন? জিআর মামলা। 494 ক ধারা অনুসারে পিপি, আন্ডারলাইন করবেন, চার্জ গঠনের আগে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি কি পাবে? অব্যাহতি। পিপি যদি চার্জ গঠনের আগে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করে তাহলে আসামি পাবে অব্যাহতি। আর 494 খ ধারা অনুসারে পিপি চার্জ গঠনের পরে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি পাবে কি? খালাস। বাট এখানে একটা জিনিস খেয়াল করবেন, যে ম্যাজিস্ট্রেট আদালতে চার্জ গঠনের আগে করুক বা পরে করুক কি পাবে? খালাস। আর এটা হলো নালিশি মামলা। আর দায়রা আদালতে পিপি চার্জ গঠনের আগে করলে কি? অব্যাহতি। আর পিপি চার্জ গঠনের আগে পরে মামলা প্রত্যাহার করলে কি হবে? খালাস। বুঝছেন? আর একটা জিনিস বুঝেন, যদিও আমি 494 লিখছি দায়রা আদালতের টেবিলে এই পাশে, বাট 494 কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ ম্যাজিস্ট্রেট আদালতে তো জিআর মামলা থাকে না। বুঝতে পারছেন? তাহলে আসমা খানম একটু বলেন তো, যে 248-এর সাথে 494-এর কি পার্থক্য? 248 নালিশকারী যদি মামলা প্রত্যাহার করে শেয়ার মামলার ক্ষেত্রে, তাহলে করলেই আগে করুক আর পরে করুক, ওই ক্ষেত্রেই কি আর মাঝখানে করলে যেভাবে রায়ের আগে করলে 248-এ কি? খালাস। আর 494-তে চার্জ গঠনের আগে করেন পিপি শেয়ার মামলার ক্ষেত্রে তাহলে অব্যাহতি, আর যদি চার্জ গঠনের পরে করেন তাহলে খালাস। জি। বুঝছেন? তাহলে এইখানে শেয়ার মামলার ক্ষেত্রে কি দায়রা আদালতে যখন শেয়ার মামলা থাকবে তখন পিপি পরিচালনা করবেন, এটার কথা বলা হয়েছে? হ্যাঁ, দায়রা আদালতে সিআর মামলা হোক বা জিআর মামলা যেই হোক না কেন, আগে যোগাযোগ করতে হতো সুভাষচন্দ্র জয়ধরের সাথে, আর এখন যোগাযোগ করবেন কাজী আবুল খায়ের সাহেবের সাথে।
নাকি? তাতে সিআর মামলা হোক আর জিআর মামলা হোক, মানে ওনরা আমাদের আদালতের পিপি। আর দেওয়ানি মামলা রাষ্ট্রপক্ষে পরিচালনা করতো ওই যে আমাদের আরাফাত সাহেবের সিনিয়র, উনি তো আর এখন নাই। এখন হচ্ছে সেলিম সাহেবের সাথে যোগাযোগ করবেন। উনি হচ্ছেন ভিপি, গভর্নমেন্ট লিডার। দেওয়ানি কার্যবিধির কততে আসে সংজ্ঞা বলেন তো? 2-এর 7। 2-এর 7। জি। তো এখন আমরা চলে আসি। তো একটা জিনিস এখানে খেয়াল করেন ভাই, যে 247 আর 248 শুধু শেয়ার মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। 247 বলেন, 248 ধারা বলেন, কি মামলা? শেয়ার মামলা। ধন্যবাদ। আমরা চলে আসি 249, মামলার কার্যক্রম বন্ধ করা। বন্ধর ইংরেজি এখানে কি? স্টপ। মামলার কার্যক্রম বন্ধ মানে হলো, এটা দেখেন 249 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত এটা গোল দিবেন কমপ্লেইন ব্যতীত, মানে সিআর মামলা 249 ধারায় প্রযোজ্য না। অন্য কোনো মামলার কার্যক্রম বন্ধ রেখে আসামিকে মুক্তি প্রদান করতে পারে। তো এটা হলো তাহলে 247-48 ছিল সিআর মামলা, আর 249 কি মামলা? জিআর মামলা। কোন আদালতে? ম্যাজিস্ট্রেট আদালতে। তো ম্যাজিস্ট্রেট আদালতে যখন কোনো জিআর মামলা থাকে ভাই, তখন দেখা গেল যে মামলাটার বিচার শুরু হয়েছে, কিন্তু রাষ্ট্রপক্ষ সাক্ষীদের হাজির করে না। বারবার তাগাদা দেওয়ার পরেও সাক্ষীদের কি হাজিরা করে না। অপরদিকে আসামিরা তো কয়দিন পর পরই হাজিরা দিতে আসে। এখন ওই মামলাটা তো আর ওই অবস্থায় অনন্তকাল থাকতে পারে না। তখন আসামি পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটের নিকট 249 ধারায় দরখাস্ত দিতে পারে যে ইওর অনার, যে যেহেতু এই মামলার কার্যক্রম মানে আগাচ্ছে না মানে হলো রাষ্ট্রপক্ষ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য সাক্ষীদের হাজির করতেছে না, তাই এই মামলার কার্যক্রম স্টপ করা হোক। কি করা হোক? স্টপ করা হোক, এবং আমাদের মুক্তি দেওয়া হোক, আমাদের রিলিজ দেওয়া হোক। এই মুক্তি মানে খালাস না, এই মুক্তি মানে অব্যাহতিও না। যদি কখনো তারা পরবর্তীতে সাক্ষী আনে, তাহলে মামলা আবার কি হবে? পুনরুজ্জীবিত হবে। এটাই বলছে কত ধারা? 200। তাহলে 249 ধারা শুধুমাত্র কোন ধরনের মামলা? জিআর মামলা। 249 ধারা আহ শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রেই প্রযোজ্য। বুঝতেন? যেমন দেখেন, একটি জিআর মামলায় যদি দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রপক্ষ বা সাক্ষী হাজির না করে, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত এই ধারায় উক্ত মামলার কার্যক্রম বন্ধ রাখতে পারে। কি মামলায় বলেন? জিআর মামলায়। তো যদি 249 ধারায় কোনো মামলা বন্ধ করে দেয়, স্টপ করে দেয়, তাহলে সংক্ষুব্ধ যে বাদী বা রাষ্ট্রপক্ষ বা সংবাদদাতা, তার প্রতিকার কি? তার প্রতিকার আছে 3টা। এক, সে ওই মামলাটা পুনরুজ্জীবিত করার আবেদন করবে 249 ধারায়। কত ধারায়? অথবা সে নতুন মামলা করবে, নতুন মামলা করবে, অথবা সে রিভিশন করতে পারে। কি করতে পারে? তাহলে 249 ধারা কিন্তু দায়রা আদালতের ক্ষেত্রে প্রযোজ্য না। ধরেন দায়রা আদালতে জিআর মামলা চলমান আছে, সেশনস কেস নাম্বার বলে, তো ওখানে যদি রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির নাও করে, তবুও সেটা কি করা যাবে না, 249-এ কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। বুঝছেন? দায়রা আদালত যেটা করতে পারে সেটা হলো, ওই যে যে ধরেন অনেক দিন ধরে একটা মামলা চলতেছে কিন্তু রাষ্ট্রপক্ষ আর সাক্ষী আনে না, তখন দায়রা আদালত তারে 265 জতে আসামিরে খালাস দিতে পারে, যেহেতু ওই মামলার কর্মকাণ্ড সাক্ষী টাক্ষী কি দেওয়া হচ্ছে না। কিন্তু দায়রা আদালত কিন্তু 249 ধারায় মামলা স্টপ করতে পারবে না। যদি করে সেটা কি হবে? বেআইন। তাহলে আমারুল হক সাহেব বলেন তো 249-এর সারমর্ম কি বুঝলেন? কমপ্লেন্ট মানে কি? হ্যাঁ, কে পারে? কোন আদালত? ম্যাজিস্ট্রেট আদালত। কত দাঁড়ায়? 249 ধারায়। ধন্যবাদ। শেয়ার মামলা কি পারে? পারে না। শেয়ার মামলায় যদি শেয়ার মামলায় যদি সাক্ষী হাজির না করে, তাহলে কি হবে? কোথায় বলছে? না, শেয়ার মামলায় যে যে বাদী পক্ষ সে সাক্ষী হাজির করতেছে না, তাহলে কি করবে?
সেক্ষেত্রে কি 249 ধারায় কোনো অ্যাকশন নিতে পারবে কিনা? এই ধারাতে স্পষ্টই বলা আছে কমপ্লেইন ব্যতীত। শেয়ার মামলায় যদি সে সাক্ষী হাজির না করে, যে কয়জন সাক্ষীর সাক্ষ্য হয়েছে সাক্ষী ক্লোজ করে 342 344 তারপরে রায় দিয়ে দিবে। বুঝতে পারছেন? আর যদি সে টোটালি না আসে তাহলে তো 247 কি করে দিবে, খারিজ করে দিবে, খারিজ করে খালাস দিয়ে দিবে। বুঝতে পারছেন? কিন্তু জিয়ার মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতে 249 প্রযোজ্য। এবং আলম ভাই বলেন যে 249 ধারায় যদি কোনো মামলার কার্যক্রম স্টপ করা হয় তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? প্রতিকার আছে তিনটি। কি কি? নতুন করে মামলা করতে পারে, হুম তারপরে রিভিশন করতে পারে, হুম অথবা আহ, মামলা পুনরায় আবার পুনর্জীবিত করতে পারে। পুনরুজ্জীবিত মানে বলছে যে মামলাটা বন্ধ আছে সেটা আবার পুনরুজ্জীবিত করা হোক নাকি? এটাও কত দাঁড়ায়? 200। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। দেখেন তাহলে আমরা আজকের সর্বশেষ ধারাটা একটু দেখি। মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ। ও তার আগে একটু বলে রাখি যে এরকম 249 ধারার বিধান কিন্তু দায়রা আদালতের এরকম কোনো বিধান নাই। জি, মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ এটা আহ, আপনি যখন ম্যাজিস্ট্রেট আদালতে কোনো মামলা করছেন, করার পরে ম্যাজিস্ট্রেটের স্যার কাছে মনে, হ্যাঁ বলেন। স্যার 249 কি অব্যাহতি দেয় না মুক্তি দেয় স্যার? মুক্তি। রিলিজ। একটু আমি অব্যাহতি পড়ছিলাম, মনে হয় একটু দেখবেন স্যার ইংলিশটা। আমার দেখা আছে, আপনি দেখেন। আমার দেখা আছে, আপনি দেখেন। আপনি যে বইতে পড়ছেন উনি ভুল লিখছে। আচ্ছা, পড়ে আসেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। জি জি জি। কারণ আমার যদি কনফিউশন থাকে আমি আপনার বলতাম, দেখতাম, কিন্তু যে জায়গা কনফিউশন নাই সে জায়গা তো আর সময় নষ্ট করার কোনো ইয়া নাই। এই জিনিসটা আপনাদের বহুতবার বহুতবার পড়াইছে আর কি। দেখেন, 249 এবং স্টপের কথা তো শুধু পড়া যদি ভুলভাল পড়াই না তাহলে তো না স্যার, না না না, শুনেন আমি বলি, আমি বলি ভুলভাল না। যে কোনো জিনিস আপনি পড়তে, আপনারা আছেন, আমার সামনে কয়জন আছে, তো এটা আবার আমার কি আছে, রেকর্ড থেকে যাবে। বা ভুল ভুলভাল পড়ানোর তো প্রশ্নই ওঠে না। আমি যে কোনো জিনিস পড়ানোর আগে আগে যাচাই বাছাই করে কোথায় কি আছে তারপরে দেখেই তো আপনাদের পড়াইতে হবে। তো জি আমি স্যার, জি লেকচারের মাঝেই বলছি যে এখানে রিলিজ আছে, এটা ডিসচার্জও না, এটা অ্যাকুইটালও না। বুঝছেন? জি। জি স্যার। তো এবং আমি তো বললাম যে আপনার অব্যাহতি আছে সর্বসাকুল্যে ফৌজদারিতে 4 জায়গায়, আর 2-1 জায়গায় গোপনে সে লুকায় থাকতে পারে, গুম হয়ে থাকতে পারে, কিন্তু মোট আছে কয় জায়গায়? 4 জায়গা। সেই 4 জায়গা আছে 202(2) খ, 241 ক, 265 গ, 494 গ। জি। আর কামরুজ্জামান সাহেব আপনি হয়তো বা ওই বইতে, মানে বাংলা বইতে অনেক সময় ওই ইটা ভুল লেখে, মানে অনেক শব্দের অর্থ বা ধারা টারা এগুলা ভুল লেখে। আপনি যদি 249 ধারা লিখিত পরীক্ষায় অব্যাহতি লিখেন ভুল নাই, কিন্তু প্রিলিতে অব্যাহতি লিখলে ভুল আছে। বুঝতে পারছেন? লিখিততে ওভারঅল কিছু জিনিস আছে এগুলা লিখলে আপনারে ছাড় দিবে, কিন্তু প্রিলিতে আবার এই জিনিস কি, মুক্তি তো মুক্তি, ভক্তি হইলে হবে না। জি। কারণ ধরেন আমরা জানি যে 249 ধারায় মামলা কার্যক্রম বন্ধ করে বা স্থগিত করে। লিখিততে আপনি বন্ধ স্থগিত দুইটা লিখলেই, যে কোনো একটা লিখলেই হবে। কিন্তু প্রিলিতে প্রশ্ন আসছিল যে 249 ধারায় মামলা কার্যক্রম কি করে, বন্ধ করে না স্থগিত করে? স্থগিত হলো পোস্টপন, আর বন্ধ হলে স্টপ। যেহেতু ওখানে সরাসরি ইংরেজি ভার্সনে স্টপই আছে তাহলে ওখানে হবে কি, বন্ধ। তো দেখেন, মিথ্যা, তুচ্ছ এবং বিরক্তিকর অভিযোগ এটা একটু পড়ি সর্বশেষ ধারাটা। যে যখন, একটু শুনেন, যে ম্যাজিস্ট্রেটের কাছে কোনো জিয়ার মামলা হোক বা সিয়ার মামলা হোক, ম্যাজিস্ট্রেট যদি বিচার করে ওনার কাছে যদি মনে হয় যে এই মামলাটা বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষ শুধু শুধু করছে, এটা হলো মিথ্যা, তুচ্ছ এবং কি বিরক্তিকর, তখন ম্যাজিস্ট্রেট ওই যে মামলা যে করেছে তাকে বলবে যে কেন আপনি 1,000 টাকা ক্ষতিপূরণ দিবেন না,
কারণ দর্শান, মানে আপনি ক্ষতিপূরণ দিবেন কত টাকা, কেন 1,000। দিবেন না, কারণ দর্শান। আর ওই ম্যাজিস্ট্রেট আদালত যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় তাহলে নির্দেশ দিবেন 500 টাকা, অনধিক কত টাকা, 500 500 টাকা। টাকা। যদি এই 500 বা 1000 কোনোটা দিতে ব্যর্থ হয় তখন তার কারাদণ্ড হবে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড। বুঝেন? তাহলে প্রাথমিকভাবে আদেশ দিতে পারে, জিয়ার মামলা হোক বা সিয়ার মামলা হোক, যদি সেটা মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর হয় তাহলে নালিশকারীকে বলবে যে কেন আপনি কত টাকা ক্ষতিপূরণ দিবেন না, 1000। আর ম্যাজিস্ট্রেট যদি তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হয় তাহলে কত, 500 টাকা। বুঝছেন? যদি 500 টাকা বা 1000 যাই হোক না কেন দিতে যদি ব্যর্থ হয় কারাদণ্ড হবে কত, 30 দিনের বিনাশ্রম। এছাড়া ইন এডিশন টু, ইন এডিশন টু মানে হলো অতিরিক্ত হিসেবে 3000 টাকা জরিমানা, 3000 টাকা পর্যন্ত জরিমানা অথবা 6 মাসের কারাদণ্ড দিতে পারে। বুঝছেন? 3000 টাকা জরিমানা অথবা কি 6 মাসের, মানে ক্ষতিপূরণ তো দিবেই, সেই সাথে কারাদণ্ড কত, ছয় মানে 3000 টাকা জরিমানা অথবা 6 মাসের কারাদণ্ড দিতে পারে। এটা কোন আদালত পারে, ম্যাজিস্ট্রেট আদালত, যে কোনো আদালত না। কোন আদালত, দায়রা আদালত কিন্তু 250 ধারায় কোনো পদক্ষেপ নিতে পারবে না। তো দেখেন 250 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত কোনো মামলায় কোনো অভিযুক্তকে অব্যাহতি বা খালাস দিলে এবং আদালত যদি মনে করে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি ছিল আন্ডারলাইন করেন মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর, তাহলে যে ব্যক্তি উক্ত মামলা দায়ের করেছিলেন তাকে আন্ডারলাইন করবেন কারণ দর্শানোর সুযোগ দিয়ে, অবশ্যই তারা কি দিবে, কারণ দর্শানোর সুযোগ দিয়ে অনধিক 1000 টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারেন। তবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে বল দিবেন অনধিক 500 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন এবং উক্ত ক্ষতিপূরণ অনাদায়ে অনধিক 30 দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিতে পারেন। এছাড়া ক্ষতিপূরণের আন্ডারলাইন করবেন অতিরিক্ত হিসাবে অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 3000 টাকা জরিমানা প্রদানের আদেশ দিতে, স্বপ্রণোদিত হয়ে পারে না। দুইটাই, স্বপ্রণোদিত হয়ে পারে, আবেদনের ভিত্তিতেও পারে। তা মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ 250 ধারা, এটা শুধুমাত্র কোন ধরনের আদালতের ক্ষেত্রে প্রযোজ্য, ম্যাজিস্ট্রেট আদালত। বুঝতেন? একটু জিনিস জেনে রাখেন, যেহেতু আমরা এত কিছু জানি, জেনে রাখবেন যেটা সেটা হলো যে 100 টাকার, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি 100 টাকার বেশি ক্ষতিপূরণের আদেশ দেয় তাহলে আপিল করা যাবে। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 100 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিলে আপিল করা যাবে না, মানে ওই ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কত টাকা দিতে হবে, 100 টাকার বেশি। 100 টাকা যদি দেয় আপিল করা যাবে না, কিন্তু দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যে ক্ষতিপূরণের আদেশ দেখ না কেন কি করা যাবে, আপিল করা যাবে। বুঝলেন? তো এই ছিল আমাদের ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি। আপনারা কি যা আলোচনা করলাম বুঝছেন কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? বুঝছি স্যার। বুঝছেন কামরুজ্জামান সাহেব? জি স্যার। আচ্ছা ওয়েট, যদি বুঝে থাকেন একটু অপেক্ষা করেন 1 মিনিট। আচ্ছা এই যে আমি স্ক্রিনে সেকশন 249 এনেছি, দেখেন। 240। 249 ধারা, জি স্যার। ইন এনি কেস ইনস্টিটিউটেড আদারওয়াইজ দেন আপন কমপ্লেইন্ট, মানে কমপ্লেইন্ট ব্যতীত অন্য কোনো মামলা যদি দায়ের করা হয়, a metropolitan magistrate, a magistrate of the first class, or the previous sanction of the chief judicial magistrate, or any other judicial magistrate, মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে অন্য কোনো ম্যাজিস্ট্রেট মে ফর রিজনস টু বি রেকর্ডেড বাই হিম স্টপ দ্য প্রসিডিংস, তাহলে ওই ম্যাজিস্ট্রেটগণ মামলা কার্যক্রম স্টপ করতে পারে।
এট জি স্যার। এনি স্টেজ, যে কোনো পর্যায়ে, উইদাউট প্রোনাউন্সিং এনি জাজমেন্ট, কোনো জাজমেন্ট ঘোষণা ছাড়াই মামলার কার্যক্রম স্থগিত করতে পারে, আইদার অফ অ্যাকুইটাল অর কনভিকশন, অ্যান্ড মে দেয়ার আপন রিলিজ দ্য অ্যাকিউজড। এই যে দেখেন রিলিজ, কি খালাস বুঝাবে না, মুক্তি তো হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এই যে স্যার। রিলিজ পাইছেন। জি স্যার, জি স্যার। জি। আশা করি বুঝতে পারছেন। জি স্যার, না আমি একেবারে আমি জানি আপনার বই কিন্তু কোনো তথ্যই ভুল আসে না। না, ভুল হতেই পারে, যেহেতু মানুষ, কিন্তু অনেক কিছু যাচাই বাছাই করে তো আপনাদের পড়াইতে হয়। জি স্যার, জি স্যার। হ্যাঁ, শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো 100 টাকা পর্যন্ত হইলে রিভিশন, আর 100-র বেশি হইলে আপিল। তৃতীয় শ্রেণী তো যাই দিক আপিল করা যাবে, কিন্তু দ্বিতীয় শ্রেণীর কথা তো দ্বিতীয় তৃতীয় বলছি, দ্বিতীয় তৃতীয়। আচ্ছা, তাহলে আমরা যা পড়লাম এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আজকে এই পর্যন্তই। আগামী দিন এই যে যেটা পড়লাম এটা যেহেতু আমরা বুঝছি, বাকি প্রশ্নগুলো আমরা সহজে ইনশাল্লাহ বুঝে যাবো। আগামী দিন বাকিটা নিয়ে আলোচনা করব। আর একটু বলে যে প্রথম শ্রেণীর কথা বলে আছে 1,000 টাকা,